আসসালামু আলাইকুম। সরকারি সকল চাকরি পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতির জন্য জব অ্যাসিস্টের বিশেষ আয়োজন 10 থেকে 46তম বিসিএস এর প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান। আমরা এখানে মূলত উত্তর ছাড়াও বাকি অপশনগুলো বিশ্লেষণ করব, যেন এখান থেকে সকল সম্পূরক প্রশ্নগুলো পারি। সাথে থাকুন, আশা করছি অবশ্যই সফলতা পাবেন ইনশাআল্লাহ। এখনকার আয়োজনে আমরা আলোচনা করব 10তম বিসিএস এ বাংলাদেশ বিষয়াবলী থেকে আসা প্রশ্নগুলো এবং এই প্রশ্নগুলো থেকে যে সম্পূরক প্রশ্নগুলো হতে পারে সেগুলো নিয়ে। অবশ্যই খাদ্য অধিদপ্তর ছাড়াও সকল চাকরি পরীক্ষার জন্য প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল 17 এপ্রিল 1971। খেয়াল করবেন, স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করেছিল 1971 সালের 17 এপ্রিল, অর্থাৎ এই দিনেই বাংলাদেশকে গণপ্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করা হয়েছিল। আমরা যদি বাকি যে অপশনগুলো আছে সেগুলো যদি বিশ্লেষণ করি, 17 এপ্রিল 1971 বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা করা হয়। 26 মার্চ 1971 বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়। 11 এপ্রিল 1971 বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করা হয়। 10 জানুয়ারি 1972 বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন হয়। এছাড়াও আমাদের এই প্রশ্ন থেকে গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো জেনে রাখা ভালো সেটি হলো, যে রাষ্ট্রে রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, শাসক জনগণ কর্তৃক সরাসরি নির্বাচিত না হয়ে পরোক্ষ ভোটে নির্বাচিত হয় তাকে গণপ্রজাতন্ত্র বলে। স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ এর দিনই বাংলাদেশকে গণপ্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করা হয়। শপথ গ্রহণ অনুষ্ঠানটি প্রথমে চুয়াডাঙ্গাতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু পরে সিদ্ধান্ত পরিবর্তন করে তা বর্তমান মেহেরপুর জেলার বাবেরপাড়া গ্রামে আম্রকাননে অনুষ্ঠিত হয়েছিল। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয়। বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয়েছিল 16 ডিসেম্বর 1972 সালে। অনেক সময় আমাদের এই প্রশ্নটি আসে যে বাংলাদেশের সংবিধান কবে কার্যকর করা হয়েছিল। কার্যকর এবং প্রবর্তিত কিন্তু একই কথা। আমাদের যে অপশনগুলো আছে সেগুলো যদি বিশ্লেষণ করি, 17 এপ্রিল 1971 মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে। 16 ডিসেম্বর 1972 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান প্রবর্তিত হয় বা কার্যকর হয়। 7 মার্চ 1971 রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। এছাড়াও আমাদের এই প্রশ্ন থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে রাখা ভালো, সেগুলো হলো, 10 এপ্রিল 1972 ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে সংবিধান প্রণয়ন কমিটি গঠিত হয়। 12 অক্টোবর 1972 সংবিধানের খসড়া গণপরিষদে উত্থাপিত হয়। 4 নভেম্বর 1972 গণপরিষদে সংবিধান গৃহীত হয়। 16 ডিসেম্বর 1972 সংবিধান কার্যকর হয়। এখান থেকে গুরুত্বপূর্ণ অর্থাৎ সম্পূরক যে প্রশ্নগুলো বারবারই হয়, যে গণপরিষদের সংবিধান কবে গৃহীত হয়, এই প্রশ্নটি বিভিন্ন পরীক্ষাতেই বারবারই দেখা যায়। বিখ্যাত সাধক শাহ সুলতান বলখির মাজার কোথায় অবস্থিত? বিখ্যাত সাধক শাহ সুলতান বলখির মাজার মহাস্থানগড়ে অবস্থিত। তিনি ইসলাম প্রচার করার উদ্দেশ্যে পুণ্ড রাজ্যে বর্তমান বগুড়ায় আগমন করেন এবং সেখানকার রাজা পরশুরামকে পরাজিত করে ইসলাম প্রচারে বৃত রচনা করেন তিনি।
পাখি ছাড়া বলাকা ও দোয়েলের নামে পরিচিত হচ্ছে? পাখি ছাড়া বলাকা ও দোয়েল নামে পরিচিত হচ্ছে দুইটি উন্নত জাতের গম শস্যের নাম। বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে বাণিজ্যের উদ্দেশ্যে বাংলায় প্রথম এসেছিল পর্তুগিজরা। আমরা এখান থেকে যদি এই অপশনগুলো মনে রাখি, বিভিন্ন পরীক্ষাতে এখান থেকে সম্পূরক প্রশ্ন হয় যে পর্তুগিজরা কবে বাংলায় এসেছিল। তারা বাংলায় এসেছিল 1516 সালে। দিনেমাররা বাংলায় এসেছিল 1625 সালে। ওলন্দাজরা বাংলায় এসেছিল 1630 সালে। ইংরেজরা বাংলায় আগমন করে 1633 সালে এবং ফরাসিরা বাংলায় আগমন করে 1673 সালে। পাহাড়পুরের বৌদ্ধ বিহারটি কি নামে পরিচিত ছিল? পাহাড়পুরের বৌদ্ধ বিহারটি সোমপুর বিহার নামে পরিচিত ছিল। এখান থেকে আমাদের জেনে রাখা ভালো, পাহাড়পুর বৌদ্ধ বিহারটি সোমপুর বিহার নামে পরিচিত ছিল। এর প্রতিষ্ঠাতা পাল বংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল। নওগাঁ জেলার অবস্থিত এই বিহারটি 8ম শতকে নির্মিত হয়। বিভিন্ন পরীক্ষাতেই এই প্রশ্ন দেখা যায় যে সোমপুর বিহার এটি কত শতকে নির্মিত হয়েছিল, অথবা সোমপুর বিহার এটি কে নির্মাণ করেন? স্যার আলেকজান্ডার কানিংহাম 1879 সালে সোমপুর বিহার আবিষ্কার করেন। সাম্প্রতিক কিছুদিন আগে যে পরীক্ষাগুলো হয়েছিল সেই পরীক্ষাগুলোতে এই প্রশ্নটি আসছিল যে সোমপুর বিহার কে আবিষ্কার করেন? সোমপুর বিহার আবিষ্কার করেন স্যার আলেকজান্ডার কানিংহাম 1879 সালে। খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। ইউনেস্কো 1985 সালে এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেয়। বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন সম্রাট আকবর। বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেন সম্রাট আকবর 1556 সালের 11 এপ্রিল থেকে বাংলা সন গণনা শুরু হয়। 2016 সালে বাংলা নববর্ষের অন্যতম অনুষ্ঠান মঙ্গল শোভাযাত্রা ইউনেস্কোর বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি লাভ করে। বাংলাদেশে চীনা মাটির সন্ধান পাওয়া গেছে। বাংলাদেশে চীনা মাটির সন্ধান পাওয়া গেছে বিজয়পুরে। এখান থেকে আরো যে তথ্যগুলো আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেগুলো হলো, চীনামাটির সন্ধান পাওয়া গেছে বিজয়পুরে। চুনাপাথর এর সন্ধান পাওয়া গেছে টেকেরহাট জাফলং এ। গ্যাস এর সন্ধান পাওয়া গেছে বিরানীবাজার জকিগঞ্জ। সিলিকা বালু এর সন্ধান পাওয়া গিয়েছে সেন্ট মার্টিন কোলাউড়াতে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কবে? ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1921 সালে। এখান থেকে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে যে তথ্যগুলো গুরুত্বপূর্ণ এবং যেখান থেকে সম্পূরক প্রশ্নগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে, 1912 সালে গঠিত নাথান কমিশনের সুপারিশে 1921 সালের 1 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। প্রথম ভিসি পিজে হার্টস। এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি কে ছিলেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে 3টি অনুষদ, 877 জন শিক্ষার্থী ও 60 জন শিক্ষক নিয়ে কার্যক্রম শুরু করেছিল। অর্থাৎ প্রতিষ্ঠাকালীন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোট 3টি অনুষদ ছিল এবং 777 জন শিক্ষার্থী ছিল এবং শিক্ষক ছিল 60 জন। এখানে মনে রাখবেন গুরুত্বপূর্ণ
যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী ছিলেন লীলা নাগ। আমাদের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের যে প্রশ্নটি হয়েছিল এবং স্থাপত্য অধিদপ্তরের প্রশ্নে এই প্রশ্নটি কিন্তু আসছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী কে ছিলেন। ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেন কে? ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেন মির্জা আহমেদ জান। এখান থেকে মনে রাখবেন যে ঢাকার বিখ্যাত যে তারা মসজিদ এটি মির্জা আহমেদ জান তৈরি করেন। তিনি মূলত মির্জা গোলাম পীর এবং এটির অবস্থান হচ্ছে ঢাকার আরমানিটোলা এলাকায় এই মসজিদটি অবস্থিত। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? বাংলাদেশের লোকশিল্প জাদুঘর সোনারগাঁয়ে অবস্থিত। এখান থেকে যে তথ্যগুলো আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বা সম্পূরক প্রশ্ন হওয়ার সম্ভাবনা থাকে। লোকশিল্প জাদুঘর এটির অবস্থান হচ্ছে সোনারগাঁও, নারায়ণগঞ্জ। এটির প্রতিষ্ঠাকাল হচ্ছে 1981। মহাস্থানগড় জাদুঘর এটির অবস্থান হচ্ছে বগুড়া। এটি প্রতিষ্ঠাকাল হচ্ছে 1967। ইউরোপীয় জাদুঘর অবস্থান হচ্ছে বেদবেদি, রাঙামাটি। প্রতিষ্ঠাকাল 1978। জাতিতাত্ত্বিক জাদুঘর অবস্থান হচ্ছে আগ্রাবাদ, চট্টগ্রাম। প্রতিষ্ঠা হয় 1965 সালে এবং উদ্বোধন করা হয় 1974 সালে। অগ্নিশ্বর, কানাইবাসী, মোহনবাসী ও বিটজবা কি জাতীয় ফলের নাম? এগুলো হলো উন্নত জাতের কলার নাম। আমাদের এখান থেকে যে সম্পূরক প্রশ্নগুলো হতে পারে সেগুলো হলো পেয়ারা, পেয়ারার উন্নত জাতগুলো হলো কাজী পেয়ারা, কুসুন্দপুরী। কলা এর উন্নত জাতগুলো হলো অগ্নিশ্বর, বিটজবা, মোহনবাসী, কানাইবাসী, অমৃতসর, চাপা ইত্যাদি। জামরুল এর উন্নত জাতগুলো হলো বাউ জামরুল 1, বাউ জামরুল 2। বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা প্রবর্তন করা হয় কোন সালে? বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা এটি চালু করা হয় বা প্রবর্তন করা হয় 1793 সালে। এখান থেকে যে তথ্যগুলো আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেগুলো হলো চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থায় জমিদারগণ কোম্পানির রাজস্ব একটি নির্দিষ্ট দিনে সূর্যাস্তের পূর্বে দিতে অসমর্থ হলে কোম্পানির জমিদারদের জমি প্রকাশ্যে নিলামে বিক্রয় করে বকেয়া রাজস্ব আদায় করত। এটি চিরস্থায়ী বন্দোবস্ত বা সূর্যাস্ত আইন হিসেবে পরিচিত। লর্ড কর্নওয়ালিস 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত আইন প্রবর্তন করেন। এছাড়াও তিনি 10 সালা ভূমি বন্দোবস্ত প্রথা চালু করেছিলেন। কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ? বাংলার নাম জান্নাতাবাদ দিয়েছিলেন সম্রাট হুমায়ুন। এখান থেকে যে সম্পূরক প্রশ্নগুলো হতে পারে, দ্বিতীয় মুঘল সম্রাট হুমায়ুন বাংলার নাম দেন জান্নাতাবাদ। তিনি গ্রন্থাগারের সিঁড়ি থেকে পড়ে মারা যান। অন্যদিকে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করেন। এ যুদ্ধে উপমহাদেশে প্রথম কামানের ব্যবহার করা হয়। আকবর ছিলেন মুঘল সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট। তিনি 1556 সালে বাংলা সনের প্রবর্তন করেন। উপমহাদেশীয় মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর কে ছিলেন? উপমহাদেশীয়দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর ছিলেন স্যার A.F. রহমান। এখান থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমাদের জানা দরকার। নাথান কমিশনের সুপারিশ ক্রমে 1921 সালের 1 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
উপমহাদেশীয়দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইসরয় ও চ্যান্সেলর আহমেদ ফজলুর রহমান বা স্যার এ.এফ রহমান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি এবং মুসলিম উপাচার্য ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন পি.জে. হার্টজ। 1988 সালে সেউল অলিম্পিকে বাংলাদেশের কোন ভাস্কর্যের শিল্পকর্ম প্রদর্শনীতে স্থান পেয়েছিল হামিদুজ্জামান খানের। বাংলাদেশের ভাস্কর্য হামিদুজ্জামান খান, তিনি স্টেপস 1988 সালে সেউল অলিম্পিকের প্রদর্শনীতে স্থান পেয়েছিল। হামিদুজ্জামান খানের অন্যান্য ভাস্কর্যগুলো হলো শংসক্তক, তার একটি বিখ্যাত ভাস্কর্য যেটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। ক্যাম্পাস, এটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। স্বাধীনতা, কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউতে অবস্থিত। ঢাকায় সর্বপ্রথম কবে বাংলার রাজধানী স্থাপিত হয়েছিল? ঢাকায় সর্বপ্রথম রাজধানী স্থাপিত হয়েছিল 1610 সালে। এ পর্যন্ত ঢাকায় অর্থাৎ ঢাকাকে 5 বার রাজধানী করা হয়েছে। প্রথম রাজধানী করা হয় 1610 সালে। অঞ্চল ছিল সুবাহ বাংলা এবং স্থানান্তরকারী ছিলেন সুবেদার ইসলাম খান। দ্বিতীয় হয়েছিল 1960 সালে। অঞ্চল ছিল সুবাহ বাংলা এবং স্থানান্তরকারী ছিলেন সুবেদা মীর জুমলা। তৃতীয় হচ্ছে 1905 সালে। অঞ্চল ছিল পূর্ববঙ্গ ও আসাম। স্থানান্তরকারী ছিলেন লর্ড কার্জন। চতুর্থবার 1947 সালে। অঞ্চল পূর্ব পাকিস্তান। স্থানান্তরকারী ছিলেন পাকিস্তান সরকার। এবং 5 নম্বর হচ্ছে অর্থাৎ সর্বশেষ হচ্ছে 1971। অঞ্চল হচ্ছে বাংলাদেশ। স্থানান্তরকারী হচ্ছে বাংলাদেশ সরকার। অর্থাৎ এখন থেকে অর্থাৎ 1971 সাল থেকে এখন পর্যন্তই 5 বার ঢাকা বাংলাদেশের রাজধানী হয়েছিল। পূর্বাশা দ্বীপের অপর নাম কি? পূর্বাশা দ্বীপের অপর নাম দক্ষিণ তালপট্টি দ্বীপ। এখান থেকে যে সম্পূরক প্রশ্নগুলো হতে পারে আমাদের পরীক্ষার জন্য, দক্ষিণ তালপট্টি দ্বীপটি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় হারিয়াব্রাঙ্গা ও রায়মঙ্গল নদীর মোহনায় অবস্থিত। অবশ্যই এখান থেকে যে আমাদের দক্ষিণ তালপট্টি দ্বীপটি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা হারিয়াব্রাঙ্গা রামমঙ্গল নদীর মোহনায় অবস্থিত। অর্থাৎ এখান থেকে গ্রাম, উপজেলা সবকিছু অবশ্যই মনে রাখবেন, কারণ আমাদের 46তম বিসিএস পরীক্ষার যে প্রশ্নগুলো হয়েছে সেখান থেকে শুধু কিন্তু গ্রামের নাম বলছিল। সো এখানেও আমাদের খাদ্য পরীক্ষা অবশ্যই এই টাইপের প্রশ্ন করতেই পারে। বাংলাদেশের ভৌগোলিক সীমার অন্তর্ভুক্ত হয়ে ভারত এই দ্বীপটি মালিকানা দাবি করে দ্বীপটি আলোচনায় আসে। আমাদের জেনে রাখা ভালো যে দক্ষিণ তালপট্টি দ্বীপ সংক্রান্ত যে তথ্যগুলো সেগুলো হলো, প্রথম দৃষ্টিগোচর হয় 1970 সালে এবং এটির অপর নাম হচ্ছে নিউমুর বা পূর্বাশা। এর আয়তন হচ্ছে 7 থেকে 14 কিলোমিটার। জোয়ার ভাটার এর তারতম্য ঘটে এবং বর্তমানে দ্বীপটির কোনো অস্তিত্ব নেই। এই ছিল আমাদের আজকের আয়োজনে অর্থাৎ 10তম বিসিএস এ বাংলাদেশ বিষয়াবলী থেকে আসা প্রশ্নগুলো, যা আমাদের খাদ্য অধিদপ্তর সমসাময়িক সকল যত চাকরি পরীক্ষা হবে সকল চাকরি পরীক্ষার জন্য আমাদের এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি এইভাবে পড়লে অবশ্যই সফলতা আসবে ইনশাআল্লাহ। সরকারি চাকরি পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতির জন্য অবশ্যই জব অ্যাসিস্টের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।